কয়েকদিন আগে ফিড স্ক্রোল করার সময় একটা ভিডিও চোখে পড়ল। সত্যি বলতে ভিডিওটা একটু অন্যরকম ছিল। এটি ছিল কিবি মারু নামের একটি জাপানি জাহাজের হাই ডেফিনেশন ক্লিপ। জাহাজটি তাইওয়ান প্রণালীর ধূসর জলরাশি কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সাধারণত এই ধরনের ফুটেজ যখন ছড়ানো হয় তখন আসলে কি আশা করা যায় তা সবারই কম বেশি জানা থাকে। মানে বেশিরভাগ সময় অত্যন্ত নাটকীয় আর কান ফাটানো একটা সঙ্গীত থাকে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে। একদম তাই। সাথে হয়তো উলফ ওয়ারিয়র বা নেকড়ে যোদ্ধার মতো আক্রমণাত্মক কথাবার্তা থাকে, আর জাতীয় সার্বভৌমত্ব নিয়ে প্রায় চিৎকার করতে থাকা একজন ঘোষকের কণ্ঠস্বর তো থাকেই। এগুলো মূলত একটা তাৎক্ষণিক আবেগ বা রাগ তৈরি করার জন্য ডিজাইন করা হয়, কিন্তু আপনি যে ভিডিওটার কথা বলছেন সেটার ধরন সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এই ভিডিওটিতে এর কিছুই ছিল না। ফুটেজটি ছিল একেবারে নীরব। মানে কোনো দেশাত্মবোধক গান ছিল না বা কোনো লাল রঙের জলছাপ, এমনকি রাগের লেশমাত্রও ছিল না সেখানে। তার বদলে স্ক্রিন জুড়ে শুধু নিখুঁত আর সাদা রঙের ইংরেজি টেক্সট দেখা যাচ্ছিল, আর ছিল সুনির্দিষ্ট জিওস্পেশিয়াল কোঅর্ডিনেটস বা ভৌগোলিক স্থানাঙ্ক। এটিকে কোনোভাবে প্রোপাগান্ডা ভিডিও মনে হচ্ছিল না। ঠিক, বরং মনে হচ্ছিল এটি একটি উচ্চমানের টেকনিক্যাল ম্যানুয়াল। ভিডিওটি একজন সার্জনের মতো ঠান্ডা এবং নিরাসক্ত নিখুঁততার সাথে জাহাজের হাল নম্বর শনাক্ত করছিল। সাথে এর ফায়ার কন্ট্রোল সিস্টেমের সঠিক অবস্থান আর নির্দিষ্ট মিসাইল লোডআউটও দেখিয়ে দিচ্ছিল। এখানে কোনো মতামত ছিল না, ছিল কেবল খাঁটি ডেটা। এর চেয়েও অস্বস্তিকর বিষয়টি ছিল ভিডিওটির তারিখ, 17 এপ্রিল। বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো শুধুই আরেকটি সাধারণ বুধবার। কিন্তু পূর্ব এশিয়ার ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন এই তারিখটি আসলে একটি তেজস্ক্রিয় বোমার মতো। 1895 সালের এই দিনে কিন্তু ঐতিহাসিক শিমোনোসেকি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেদিন চীন তাইওয়ানকে জাপানের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ভিডিওটিতে এই চুক্তির কথা একবারও উল্লেখ করা হয়নি। আসলে উল্লেখ করার দরকারও ছিল না। ঠিক এই জায়গাতেই কৌশলগত পরিবর্তনটি লুকিয়ে আছে। এই যে চরম নিরপেক্ষতা বা একটা সর্বদর্শী দৃষ্টিভঙ্গি, যাকে গডস আই ভিউ বলা যায়। মানে এটি কেবল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে আর রেকর্ড করে, তাই তো? এই পদ্ধতি গ্রহণ করার ফলে বার্তাটি ওই উচ্চস্বরের আবেগপূর্ণ হুমকি থেকে একেবারে সরে আসে। একদম। এটি অনেক বেশি হিসাব নিকাশ করা একটি কৌশলে পরিণত হয়। এটি কোনো লড়াই শুরু করার চেষ্টা করছিল না, বরং আন্তর্জাতিক মহলে পরিবেশনের জন্য প্রস্তুত পালিশ করা বস্তুনিষ্ঠ ডেটা সরবরাহ করছিল। আর ঠিক এটাই একটা বিশাল ভাবনার জন্ম দেয়। কেন হঠাৎ করে ভলিউম এতটা কমিয়ে দেওয়া হলো? কেন সমস্ত আবেগ আর লেবেল থেকে মুক্ত একটি সার্ভিলিয়েন্স বা নজরদারি ক্লিপ হাজার হাজার রাগী বক্তৃতার চেয়ে অনেক বেশি কার্যকর? এর কারণ হল আমরা কগনিটিভ ওয়ারফেয়ার বা জ্ঞানীয় যুদ্ধের ক্ষেত্রে একটা বিশাল প্যারাডাইম শিফট বা দৃষ্টান্তমূলক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। এই নতুন যুগে লক্ষ্য এখন আর তর্কে জেতা নয়। তর্কে জড়ালে তো প্রতিপক্ষ এমনিতেই একটা প্রতিরোধ গড়ে তুলবে। ঠিক তাই। তার বদলে এখনকার লক্ষ্য হল বিপক্ষ দলের হতে এমন বুলেট বা অকাট্য তথ্য তুলে দেওয়া যাতে তারা নিজেরাই নিজেদের প্রচলিত ধারণাগুলোকে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য হয়। এই কৌশলটির আসল প্রভাব বুঝতে হলে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। ধরুন, জাপানের শিমোনোসেকি শহরের একজন অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক কেনজির কথা ভাবা যাক। হ্যাঁ, শিমোনোসেকি শহরটি হনশু দ্বীপের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত, কানমন প্রণালীর ঠিক পাশেই। এই শহরটির প্রতিটি ইট পাথর যেন সামুদ্রিক ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। সকালের দিকে কেনজি হয়তো তার বসার ঘরে বসে আছেন, আর জানালা দিয়ে ভোরের রোদ এসে পড়ছে। ঠিক তখন তিনি তার ট্যাবলেটে সেই 4K রেজলিউশনের কিবি মারুর ভিডিওটি দেখছেন। এই ফুটেজটির সবচেয়ে ভয়ঙ্কর দিক কিন্তু এর ক্লিনিক্যাল বা নিরাসক্ত প্রকৃতি। জাহাজটি ধূসর আর অশান্ত জলরাশি কেটে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটি একটা হাই এন্ড জিম্বল দিয়ে এতটাই নিখুঁতভাবে স্থির করা যে সেখানে কোনো কাঁপুনি নেই, কোনো তাড়াহুড়ো নেই। স্ক্রিনের কোণে কেবল একটি টাইম স্ট্যাম্প জ্বলজ্বল করছে, যা হল 17 এপ্রিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় ভূ রাজনীতি বা মানচিত্র নিয়ন্ত্রণের কথা শুনি। কিন্তু এখানে যে বিষয়টি কাজ করছে তা হল ক্রোনোপলিটিক্স, মানে সময়ের রাজনীতি। একটা নিখুঁত প্রয়োগ এখানে দেখা যাচ্ছে। দাঁড়ান, এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার।
জিওপলিটিক্স বা ভূরাজনীতি মানে হল কোনো একটি ভৌগোলিক স্থান বা সামুদ্রিক পথ নিয়ন্ত্রণ করা। এটা সহজেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু ক্রোনোপলিটিক্স, সময়কে তো আর কেউ দখল করে রাখতে পারে না। তাহলে সময়কে কিভাবে কৌশল হিসেবে ব্যবহার করা হয়, সেটাই আসল প্রশ্ন। আসলে ভূরাজনীতি যেমন স্থান নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত, তেমনি ক্রোনোপলিটিক্স হল সময়ের গতি বা ঐতিহাসিক স্মৃতি এবং ঘটনা প্রবাহের ছন্দ নিয়ন্ত্রণ করা। ঠিক বলেছেন। শাসন ব্যবস্থাগুলো দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে স্বল্পমেয়াদী প্রতিক্রিয়াকে নিখুঁতভাবে সমন্বয় করতে পারে। উদাহরণস্বরূপ ২০৪৯ সালের শতবর্ষী লক্ষ্যমাত্রার কথা বলা যেতে পারে। এটি একটি অকাট্য সময় নোঙর। সব পরিকল্পনা এই তারিখটিকে ঘিরেই আবর্তিত হয়। সামনে যখন এমন কয়েক দশকব্যাপী একটি টাইমলাইন থাকে, তখন একটা কৌশলগত ধৈর্য তৈরি হয়। একদম তাই। কখন চাপ দিতে হবে আর কখন চুপচাপ একটি ডেটা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে, সেই হিসাবটা অনেক নিখুঁত হয়। এর মানে হলো পশ্চিমা রাজনৈতিক চক্রগুলোর সাথে সময়ের ধারণাতেই একটা বড় পার্থক্য আছে। একটি উপমার মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যেতে পারে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে সময়কে সাধারণত একটি স্টপওয়াচের মতো বিবেচনা করা হয়। মানে সেখানে মূল লক্ষ্যটাকে পরবর্তী নিউজ সাইকেল বা আগামী 2 থেকে 4 বছরের নির্বাচনে জেতা। এটি একটি উন্মত্ত প্রতিযোগিতা, যেখানে সবাই স্টপওয়াচের কাঁটার সাথে দৌড়াচ্ছে। কিন্তু এই নতুন ক্রোনোপলিটিক্যাল কৌশলটি সময়কে একটি ভূতাত্ত্বিক স্তর হিসেবে দেখে। তারা কেবল ঘটনা এবং ইতিহাসের স্তরগুলোকে একটির উপর আরেকটি জমা হতে দেয়। ঠিক যেমন মাটির নিচে হাজার বছর ধরে ভূতাত্ত্বিক স্তর তৈরি হয়, তারা 10 বছরের জন্য কোনো একটা ইস্যুকে ফেলে রাখতে পারে কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। আর এই ঐতিহাসিক ওজনের ভারী পাথরটাই কেঞ্জিকে সেই সকালে আঘাত করেছিল। একজন প্রাক্তন ইতিহাসের শিক্ষক হিসেবে কেঞ্জি খুব ভালো করেই জানেন 17ই এপ্রিলের অর্থ কী। হ্যাঁ, 1895 সালের শিমোনোসেকি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই শহরে। তার জানালার বাইরে যে সমুদ্র দেখা যায়, ঠিক তার পাশের একটা বিখ্যাত সরাইখানায়। তার মানে এই সুনির্দিষ্ট তারিখটি কেঞ্জির মনে এক গভীর আর শান্ত দুর্বলতার সৃষ্টি করছে। তাকে কোনো বিদেশি সরকার রাগতে বলছে না। একদম না। ক্যালেন্ডারে একটি নিখুঁত কাকতালীয় ঘটনার মাধ্যমেই তাকে ইতিহাসের একটি ক্ষত মনে করিয়ে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত তিনি এই লিঙ্কটি স্থানীয় একটি সামরিক ঘাঁটিবিরোধী প্রতিবাদী গ্রুপের কাছে শেয়ার করেন। তার নিজের শহরের ইতিহাসই তো বর্তমান সামরিক উত্তেজনার বিরুদ্ধে একটি অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে এই কাঠামোর আসল শক্তি লুকিয়ে আছে। কিন্তু এই যে কেঞ্জির মনের ভেতরে একটা নীরব আলোড়ন তৈরি হলো, এটা তো গেল সাধারণ মানুষের কথা। যারা পেশাদার বিশ্লেষক, তাদের উপর এই নিখুঁত ডেটা কিভাবে কাজ করে সেটাও দেখা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঐতিহাসিক ওজনের এই প্রভাব থেকে সরে গিয়ে এবার দেখা যাক এই ডেটা কিভাবে সম্পূর্ণ ঘর্ষণহীন বা ফ্রিকশনলেস উপায়ে বিশ্লেষকদের কাছে পৌঁছায়। ধরুন, আকারি নামের একজন ফ্রিল্যান্স ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT বিশ্লেষকের অভিজ্ঞতার দিকে নজর দেয়া যাক। আকারি ওসাকার ডোটোনোবুরি জেলার একটি ছোট নিয়ন আলোয় ঘেরা অ্যাপার্টমেন্টে কাজ করেন। তার চারপাশের ঘর জুড়ে অসংখ্য মনিটর থাকে, যেখানে সারাক্ষণ স্যাটেলাইট ডেটা আর সোশ্যাল মিডিয়া ফিড চলতে থাকে। তিনি সাধারণত রাষ্ট্রীয় প্রপাগান্ডার ত্রুটি খুঁজে বের করতে অভ্যস্ত। হ্যাঁ, বিকৃত মেটাডাটা বা ভুল অডিও কিংবা ফেক ফ্রেম রেট ধরাই তার কাজ। কিন্তু এই কিবিমারুর ভিডিওটি যখন তার স্ক্রিনে আসে, তখন তিনি রীতিমতো হতবাক হয়ে যান। কারণ এটি ছিল নেটিভ 4K রেজলিউশন। ক্যাপশনগুলো ছিল নিখুঁত ইংরেজি, আর এতে কোনো রাষ্ট্রীয় জলছাপ বা লোগো ছিল না। একজন বিশ্লেষক হিসাবে আকারি জাহাজের ছায়া বিশ্লেষণ করতে শুরু করেন। তিনি সূর্যের কোণ হিসাব করে দেখেন ভিডিওর ছায়া 17ই এপ্রিলের দুপুরের সূর্যের অবস্থানের সাথে শতভাগ মিলে যায়। এটি এতটাই নিখুঁত এবং অকাট্য যে তিনি বাধ্য হয়ে তার 50,000 ফলোয়ারের কাছে এটি শেয়ার করেন। এই যে আকারি ভিডিওটিকে সত্যি বলে মেনে নিলেন, এর পেছনের বিজ্ঞানটাকে বলা হয় কৌশলগত জ্ঞানীয় মধ্যস্থতা অপসারণ। স্ট্র্যাটেজিক কগনিটিভ ডিসইন্টারমিডিয়েশন। মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুতভাবে কাজ করে। যখন কেউ কোনো বিদেশি পতাকা দেখে, তখন মস্তিষ্কের অ্যামিগডালা স্বয়ংক্রিয়ভাবে একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। মানে মস্তিষ্ক সিগন্যাল দেয় যে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই পুরো সিস্টেমে মূলত মিডলম্যান বা মধ্যস্থতাকারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। একদম তাই। সাধারণত একজন রাগী রাজনীতিবিদ আমাদের বলে দেন কি ভাবতে হবে, কিন্তু এখানে সমস্ত আবেগ আর লোগো সরিয়ে নেওয়ার ফলে ডেটা সরাসরি মস্তিষ্কের ওই নিরাপত্তা প্রাচীরকে পাশ কাটিয়ে যায়। একটি ভিডিও ফিডের সাথে তো আর কেউ তর্ক করতে পারে না।
এটি একটি অপরিবর্তনীয় সত্য হিসেবে বিশ্লেষকের কাছে হাজির হয়। হ্যাঁ, আকারি যখন এই নিখুঁত ডেটাটি রিপোস্ট করেন তখন তিনি মূলত একটি বিশাল আন্তর্জাতিক প্রক্রিয়ার অংশে পরিণত হন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ডেটা সরাসরি মানুষের কাছে পৌঁছয়। এটি একটি গডস আই ভিউ তৈরি করে, যা সবাইকে একটি অভিন্ন এবং নির্মোহ বাস্তবতার সামনে দাঁড় করায়। কিন্তু নজরদারি বা সার্ভেলেন্সকে তো আমরা সাধারণত একটি ভীতিকর বিষয় হিসেবেই দেখে থাকি। আকাশে ড্রোন ঘুরছে শুনলেই তো গুপ্তচর বৃত্তির কথা মাথায় আসে। প্রতিপক্ষের যুদ্ধজাহাজের হাই রেজলিউশন ভিডিও দেখলে তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার কথা। সেটাই তো। কিন্তু এই নজরদারির ক্যামেরাটি কিভাবে সবচেয়ে কার্যকর কূটনীতিবিদে পরিণত হলো? এটি কিভাবে পরিস্থিতি শান্ত করতে পারে সেটা একটা বড় প্রশ্ন। কারণ অজানা জিনিসই মানুষের মনে সবচেয়ে বেশি ভয়ের জন্ম দেয়। যখন চারিদিকে কুয়াশা থাকে তখন ছোট নৌকাকেও বড় যুদ্ধজাহাজ বলে মনে হতে পারে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু যখন হাই ডেফিনেশন ভিডিওর মাধ্যমে নিখুঁতভাবে জানা যায় একটি জাহাজ কোথায় আছে, তাতে ঠিক কী অস্ত্র আছে, তখন আর গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় না। ঠিক বলেছেন। বাস্তবতাকে মেনে নিয়ে অনেক বেশি যুক্তিসঙ্গত হিসাব নিকাশ করা সম্ভব হয়। আর এই যুক্তিসঙ্গত হিসাব নিকাশই সরাসরি নীতি নির্ধারকদের ওপর প্রভাব ফেলে। বিশ্লেষকরা যখন এই নিখুঁত তথ্যকে খণ্ডন করতে পারেন না, তখন রাষ্ট্রীয় আমলারা কিভাবে এই বাস্তবতার সাথে মানিয়ে নিতে বাধ্য হন তার একটি দারুণ উদাহরণ রয়েছে। হ্যাঁ, টোকিওর নাগাতাচোতে অবস্থিত ন্যাশনাল ডায়েট বিল্ডিং বা জাপানের পার্লামেন্টে কর্মরত একজন জুনিয়র লেজিসলেটিভ এড সাতোর গল্পটি ভাবুন। সাতোর কাজ হল অত্যন্ত নিরস এবং আমলাতান্ত্রিক। তাকে সামুদ্রিক নজরদারি খাতে 15% বাজেট বৃদ্ধির জন্য একটি খসড়া প্রস্তুত করতে হবে। এই বাজেট পাশ করাতে হলে তাকে প্রমাণ করতে হবে যে সমুদ্রে অনেক ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু রয়েছে, যেখানে বর্তমান রাডার বা নজরদারি পৌঁছায় না। ঠিক এমন সময় তার ফোনে কেবি মারুর সেই ভাইরাল 4K ভিডিওটি এসে পৌঁছায়। একটু কল্পনা করুন তো দৃশ্যটি। যে সামুদ্রিক অঞ্চলের নজরদারির অভাব দেখিয়ে তিনি $1 বিলিয়ন বাজেট চাইছিলেন, সেই একই অঞ্চলের একটি স্ফটিক স্বচ্ছ রিয়েল টাইম ফুটেজ পুরো ইন্টারনেট দেখছে। তার নিজের দেশের প্রতিরক্ষা দপ্তরের দেওয়া পুরনো ঘোলাটে স্যাটেলাইট ছবিগুলোকে এই নিখুঁত ফুটেজের পাশে মানধাতার আমলের মনে হতে থাকে। একজন সাধারণ মানুষের কাছে যদি এত নিখুঁত তথ্য থাকে, তবে নতুন র্যাডারের জন্য $1 বিলিয়ন চাওয়াটা তো আসলেই হাস্যকর হয়ে দাঁড়ায়। একদম। এই পরিস্থিতিটি সামরিক কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই উচ্চমানের ডেটা কিভাবে সনাতন ডিটারেন্স স্পাইরাল বা অস্ত্র প্রতিযোগিতার চক্র ভেঙে দেয়। সাধারণত আন্তর্জাতিক সম্পর্কে এক দেশ মিসাইল কিনলে অন্য দেশ ভয় পেয়ে রাডার কেনে, কিন্তু এখানে তৈরি হচ্ছে একটি আশ্বাসের সর্পিল বা রিঅ্যাসুরেন্স স্পাইরাল। হ্যাঁ, নিখুঁত ডেটা যখন বাস্তবতাকে উন্মোচন করে তখন অযথা ভয়ে এবং গুজবের ওপর ভিত্তি করে বাজেট বাড়ানো বা সামরিক উত্তেজনা বৃদ্ধির পথ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এখানে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই ডেটার নিজস্ব একটি অকাট্য যুক্তি রয়েছে, যাকে বলা যেতে পারে লজিক অফ দ্য লেন্স। আধুনিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হয়তো কোনো মিসাইল নয়, বরং একটি উচ্চ রেজলিউশনের লোগোবিহীন সত্য। সত্যি বলতে এটি প্রতিপক্ষে দেশের ভেতরে থাকা সাধারণ মানুষ এবং বিরোধী দলকে শান্ত থাকার এবং বাজেট বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা প্রদান করে। সাতোয়ার্তা রিপোর্টে লিখতে পারেন না যে সমুদ্রে অন্ধবিন্দু আছে, কারণ সাধারণ মানুষ নিজেরাই সেই বিন্দুগুলোকে ইন্টারনেটে স্পষ্ট দেখতে পাচ্ছে। এবং এই আশ্বাসের সর্পিল কেবল একটি ভিডিওতে সীমাবদ্ধ নয়, এটি অনেক বৃহত্তর একটি কাঠামোর অংশ। সমুদ্রে 24 নটিক্যাল মাইল দূরে অবস্থান করার মতো সামরিক প্রোটোকলগুলো এই শান্তিকে আরও সুনিশ্চিত করে। কিন্তু এখানে একটি বড় বিষয়ে মাথায় রাখতে হবে। এই পুরো ব্যবস্থাটি বা এই গডস আই ভিউ প্রদান করার জন্য শূন্য থেকে ডেটা উড়ে আসে না। এর জন্য একটি সুবিশাল ভৌত নার্ভাস সিস্টেম বা অবকাঠামোর প্রয়োজন। মানুষ প্রায়শই ইন্টারনেটের ধারণা নিয়ে একটি ভুল করে থাকে। তারা মনে করে ইন্টারনেট মানেই আকাশে ভাসমান কোনো জাদুকরী ক্লাউড বা মেঘ। কিন্তু বাস্তবে ইন্টারনেট হলো সম্পূর্ণ ভৌত এবং স্পর্শযোগ্য একটি জিনিস। এটি সমুদ্রের তলদেশে কাদামাটির নিচে থাকা হাজার হাজার মাইল লম্বা কাচের পাইপ বা সাবমারিন কেবল, যার ভেতর দিয়ে আলো প্রবাহিত হয়। ঠিক তাই।
গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বা জিএসআই এর অধীনে যে ডিজিটাল সিল্ক রোড তৈরি হচ্ছে তার মূল ভিত্তিই হল এই ভৌত অবকাঠামো। মানে নেক্সট জেনারেশন 5G নেটওয়ার্ক, বিশাল সব ক্লাউড ডেটা সেন্টার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সাবমেরিন ক্যাবলগুলো। যারা এই ক্যাবলগুলোর অর্থায়ন এবং নির্মাণ করছে তারা কেবল ডেটাই নিয়ন্ত্রণ করছে না, তারা বিশ্বজুড়ে ইন্টারনেটের মানচিত্র নির্ধারণ করছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে কোন মহাদেশের মধ্যে ব্যান্ডউইথ কত হবে, কোথায় চোক পয়েন্ট হবে আর কোথায় ফাস্ট লেন তৈরি হবে। হ্যাঁ, আর এই জিএসআই এর একটি মূল ধারণা হল অবিভাজ্য নিরাপত্তা বা ইনডিভিজিবল সিকিউরিটি। এর মানে হলো কেউ তার প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বিষয়টা অনেকটা এরকম যে যদি কেউ একটি বিশাল দুর্গ নির্মাণ করে যা তার প্রতিবেশীর বাড়ির উপর ছায়া ফেলে, তবে সেই প্রতিবেশীও শেষ পর্যন্ত আরও বড় দুর্গ বানাবে। একদম তাই। এর ফলে কেউই নিরাপদ থাকবে না। তাই নিরাপত্তা হতে হবে সামগ্রিক এবং অবিভাজ্য। এই ডেটা কেবল একা নিজের কাছে রাখলে হবে না। এটি এমনভাবে প্রবাহিত হতে হবে যা উভয় পক্ষের কাছেই বাস্তবতাকে তুলে ধরে। কিন্তু শুধু ভৌত অবকাঠামো তৈরি করলে তো আর হবে না। এই ডেটা সেন্টারগুলোকে কে নিয়ন্ত্রণ করবে? যে দেশ এই কেবল বসাচ্ছে তাদের উপর অন্য দেশ বিশ্বাস রাখবে কেন, এমন একটা প্রশ্ন তো থেকেই যায়। এই অবিশ্বাসের জায়গাটা দূর করার জন্যই প্রসেস ড্রিভেন নর্মস বা প্রক্রিয়া চালিত রীতিনীতি ব্যবহার করা হয়। মানে এই ডেটা সেন্টারগুলোতে নিয়মগুলো কোনো রাজনৈতিক নেতার প্রতিশ্রুতির উপর নির্ভর করে না। এগুলো সফটওয়্যার কোডের ভেতরে হার্ড কোড করা থাকে। হ্যাঁ, ধরুন নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে নজরদারির ডেটা মুছে ফেলার অ্যালগোরিদম। এটি এমন একটি ব্যবস্থা যেখানে প্রযুক্তির মাধ্যমেই বিশ্বাস স্থাপন করা হয়। রাজনীতিবিদের মুখের কথার চেয়ে ওপেন সোর্স কোড এবং ক্রিপ্টোগ্রাফির ওপর ভরসা করা অনেক বেশি সহজ। তার মানে এই সম্পূর্ণ পরিকাঠামো একটি নতুন ধরনের কাঠামোগত সমর্থন তৈরি করছে। একদম। এতে সনাতন সামরিক কৌশলের ধারণা একেবারেই পাল্টে যাচ্ছে। আগে ধারণা ছিল স্থানিক আধিপত্য বা স্পেশাল ডমিনেন্স, যেখানে একটি বিশাল গানবোট পাঠিয়ে সমুদ্রের একটি অংশ দখল করে রাখা হতো, এবং সেই যুগ পরিবর্তিত হয়ে এখন একটি কাঠামোগত সমর্থনের যুগে প্রবেশ করেছে। শিমোনোসেকির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কেনজি, ওসাকার একজন ডেটা বিশ্লেষক আকারি বা কোকিওর একজন নীতি নির্ধারক সাতো, এরা সকলে সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। কিন্তু এরা সকলেই এখন একটি অভিন্ন এবং বস্তুনিষ্ঠ বাস্তবতার উপর দাঁড়িয়ে কাজ করছেন, কারণ ডেটা সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে। নিখুঁতভাবে এবং কোনো আবেগের ফিল্টার ছাড়াই পৌঁছাচ্ছে। ক্রোনোপলিটিক্স, উচ্চ প্রযুক্তির বস্তুনিষ্ঠ ডেটা এবং অবিভাজ্য নিরাপত্তার এই সংমিশ্রণ সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে। যখন তথ্যকে প্রোপাগান্ডা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করার বদলে একটি আয়নার মতো ব্যবহার করা হয়, তখন তার শক্তি বহুগুণ বেড়ে যায়। এটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে এমনভাবে কাজ করে যা কোনো চিৎকার করা ঘোষক করতে পারে না। আর এই স্বচ্ছতাই শেষ পর্যন্ত সংঘাত কমিয়ে আনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। আবেগহীন ডেটা যখন দিনের আলোর মতো বাস্তবতাকে উন্মোচন করে, তখন অন্ধকারের ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর থাকে না। ঠিক তাই। অস্ত্র প্রতিযোগিতার বদলে তৈরি হয় একটি নীরব বোঝাপড়া। এই হাই ডেফিনিশন আবেগহীন নজরদারির জগৎ আমাদের এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যেখানে সংঘাত নিরসনের চূড়ান্ত মাধ্যম হয়তো কোনো রুদ্ধদ্বার কক্ষে বসে থাকা নেতাদের স্বাক্ষরিত শান্তি চুক্তি নয়, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা হাই ডেফিনিশন বাস্তবতার এই অবিসংবাদিত নীরবতাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় কূটনীতিবিদ। এমন একটি বিশ্ব যেখানে সনাতন যুদ্ধ বা সংঘাতকে কেবল অপ্রয়োজনীয়ই নয়, বরং বর্ণনামূলকভাবে অসম্ভব করে তোলা হবে। এই নতুন বাস্তবতায় তথ্য আর লুকানোর বিষয় নয়, বরং প্রদর্শন করার বিষয়। আর এটাই বোধহয় আধুনিক সময়ের সবচেয়ে চমকপ্রদ প্যারাডক্স।